রাত পেরোনে 11টা। নেভাল বেইজিনের সিচুয়েশন রুমটা থমথমে নীরব হয়ে আছে। টেবিল সরানো চট্টগ্রামের উপকূল অঞ্চলে স্যাটেলাইট ম্যাপ আর গোপন ডেকোডার ল্যাপটপ। তাজহির টেবিলের উপর দুহাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে, তার পরনে ডার্ক কামব্যাক কডেড ইউনিফর্ম, কপালে তীক্ষ্ণ ভাঁজ। যে মিশনের জন্য ওরা তৈরি হচ্ছে তার আগের মুহূর্তেই এই প্রিপারেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই পাশে থাকা অর্ণবের ল্যাপটপ থেকে একটা খটখট বিকট শব্দ ভেসে এলো। তাসজিদ চট করে চোখে তুলে অর্ণবের দিকে তাকাল। বরফ শীতল সেই চাহনি আর চিবুকের কঠিন ভঙ্গি দেখে মনে হচ্ছে এখনই একটা বড়সড় ধমক খেতে যাচ্ছে অর্ণব। হলো তাই। উঁচু কণ্ঠে ধমকে উঠল অর্ণব। সাউন্ড চ্যালেঞ্জ, ফ্রিকোয়েন্সিস এনক্রিপশনস এখনো কোনো কমপ্লিট হয়নি। ওর 5 মিনিট আগে তাকে সিগনেচার ডিকোড করতে বলেছিল না? ল্যাপটপে কিবোর্ড দ্রুত আঙুল চালাতে চালাতে মুখ ফুসকে ফোঁস করে উঠল অর্ণব। সিগনেচার ডিকোড তো কেবল বোতাম টিপলেই হয়। স্ক্রিনপিটের ডাটা ট্রাফিক জ্যাম হয়ে আছে। ট্রাফিক জ্যাম তো কেবল রাস্তায় হয় না, স্যাটেলাইট লাইনেও হয়। ট্রাই তো করছি, ট্রাফিক জ্যামের অজুহাত দিবি না। তাসজিদ চিবুক শক্ত করে টেবিলে চাপতে বলল অর্ণব শুনতেও না শোনার ভান করে রইল। ঘাড় উঁচিয়ে আরো জোরালো হয়ে তাসজিদ বলল, মিশনে মাত্র কিছুক্ষণ বাকি। এই সময় তো এই তিলহীন সহ্য করব না আমি। কাজের জায়গায় কাজ কর, অহেতু বাহানা দিবি না একদম। অর্ণব একবার ল্যাপটপ থেকে মাথা তুলে বসলো, 2 হাত কোমরে দিয়ে মেয়ের মতো অঙ্গভঙ্গি করে জানালো, তুই কি আমাকে তোর বউ পেয়েছিস রে ভাই? যখন তখন কথায় কথায় আয়সা আমার ওপর চিল্লাইতেছিস। তোর এই অহেতু চেঁচামেচি আর ঝাড়ি সহ্য করা কি আমি তোকে বলবো কবুল বলেছি? বল বল বলেছি। পাশে থাকা ফাহিম ম্যাপ চেক দিচ্ছিল। অর্ণবের কথায় হুহা করে হেসে উঠল অমনি। তাসজির এ যাত্রা নিজেও কিছুটা থমথমে খেলো। ঘাড় টোলে কড়া গলায় শাসানো অর্ণবকে বাজে বকবক বন্ধ করে সিগনেচার এনক্রিপ্ট করলো। কাজের কাজ করবি, ফালতু থিওরি দিবি না। ফাহিম ঘাড়ের দিকে তাকিয়ে বলল, শেহরোজ তো এখনো পৌঁছায়নি। ও কি ল্যান্ড থেকে সরাসরি মিশনে জয়েন করবে? তাজদের ম্যাপের ওপর থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, হ্যাঁ। শেহরোজ লোকাল কোস্ট লাইনের চ্যানেল দিকে থেকে কাভার করেছে। ও সরাসরি আমাদের সাথে সাইলেন্ট স্ক্রিনে এসে কামব্যাক যোগ দেবে। ব্যাকআপ রেডি আছে ও। তাসজির এক ফোনটা ছিটকে অর্ণবের সামনে। ফোনের মেসেজ নোটিফিকেশনের ড্রাইভের শব্দে অর্ণব ঘাড় উঁচিয়ে তাকালো। মেসেজটা এসে হোয়াটসঅ্যাপ থেকে। সচরাচর এই গব্বর সিং তো তেমন কারোর সঙ্গে কথা বা মেসেজ আদান প্রদান করে না। তবে আজকাল একটু বেশি ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখে অর্ণব। কারো কি এত ফোনে? কৌতূহলবশত ঘাড় উঁচিয়ে ফোনটা হাতে তুলে নিতেই ধূপ করে কেড়ে নিল তাজদের। চোখ রানিয়ে শাসানো বন্ধ। তাজদের লাখ খুলে দেখলো একটা 20 সেকেন্ডের ভিডিও এসেছে, পাঠিয়েছে মিতালি। তাজধীর ঢুকলো সেখানে। স্যাটেলাইট মোড উঠিয়ে ভিডিও প্লে করলো। সঙ্গে সঙ্গে সে কঠিন শক্ত মুখভঙ্গি পাল্টানো মানাবে। থমথমে রাগ উধাও হয়ে ভর করলে একরাশ প্রসন্ন বাঁকা হাসি। সেই হাসি চোখ এড়ানো না অর্ণব। অর্ণব ভেবাচাকা খেয়ে তাজধীর এই ভুলভাল দেখছিল। বেইজিং আসার পর থেকে তাজধীর এক অদ্ভুত রহস্যময় হাড় ভার বরাবরই ওর মাথায় উপর দিয়ে যায়। এরই মধ্যে লোকটার বাঘের মতো গর্জাচ্ছিল, বকছিল তাকে। সে এখন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ওভাবে মুচকি মুচকি হাসতে। কি ব্যাপারে? রসগোল্লার মতো চোখ দুটো বড় বড় করে কি এমন দেখছি? দেখতে দেখাতে একটু। অর্ণব ভিডিও স্ক্রিন অব্দি পৌঁছাতে আগে সরে দাঁড়ালো তাজের। পকেটে ফোন ভরে চলে গেল বারান্দায়। এবার বারান্দায় দরজায় আগে লক করে টেনে। ওদিকে বারান্দার দিকে হা করে কতক্ষণ তাকিয়ে থাকলো অর্ণব। ফাহিমের পায়ে সজোরে একটা লাথি বসিয়ে বলে, হো জটিল কেস ফাহিম। সারা ওই রকম দ্বিমুখী চেহারা, আসল কারণটা খুব শীঘ্রই আমাদের খুঁজে বের করতে হবে। ওটা ওর বউ, এটুকু বুঝতে পারছি না? ফাহিম সহজ গলায় বলে দৃষ্টি নামালো ম্যাপে। অর্ণব এগিয়ে এসে ফাহিমের বরাবর চেয়ার টেনে বসলো। ভ্রু কুঁচকে বলল, তুই এত কিছু জানলি কিভাবে? এটা কেমন সেন্সের ব্যাপার? বিয়ে করে এলো না ও? নতুন বউ, নয়া নয়া ফিলিংস, প্রায়োরিটি, পরে ইটস সিম্পল। কি শালা, তুই তো দেখছি ভেতরে খবর সব রাখিস। তা আমাদের একটু আগে ভাগে বলবি না? মানুষ বিয়ে করলে বদলায়, এতে আবার অবাক হওয়ার কি আছে? বদলায় না মানে এটা বদলানো না, এটা তো পুরো সফটওয়্যার আপডেট, একদম ভার্সন 2.0। শালা এতক্ষণ আমাদের ফোকাস
অন দ্যাট মিশন শিখে এখন নিজে কি করছে। ফাহিম হেসে উত্তর দিল, নিজেও ফোকাসে আছে, শুধু মিশনের পাশাপাশি আর একজনের দিকেও একটু ফোকাস রাখে। এই যা হো, আগে ফোনে স্ক্রিনশটে সিগনেচার ছাড়াই কিছু ঢুকতো না, এখন ভিডিও ঢোকে। আর আমরা ধরতে গেলে অ্যাক্সেস ডিনাই, শালা একটা চিটার। কিন্তু একটা জিনিস শিওর, কি ভাগ্য ভালো শত্রুপক্ষ এটা জানে না, জানলে মিসাইল না পাঠিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাতো। বাজে কথা বলিস না, মিশনের সময় তাজদিন নিজের দায়িত্বের সঙ্গে কখনো আপোষ করে না। অর্ণব হেসে মাথা নাড়ালো, না ভাই, বিষয়টা সন্দেহজনক, একদিন না একদিন ভিডিও আমি দেখবই। ফাহিম সঙ্গে সঙ্গে বলল, কাজ কর, কাজ পেলে এসব আলোচনা করে করিস, শুনলে পরবর্তী রাতের শিফটে ডিউটিতে কাটাতে হবে। এই নিয়ে টানা 11 বার ভিডিওটা দেখলো তাজদিন। চিকন মেয়ালি সুরে কখনো কণ্ঠখানা শুনে গেল আরো অনেকক্ষণ লাগিয়ে। বিকেলের দিকে ছাদে উঠেছে প্রিয়ান্তি। ধমকার বাতাস বইছে, সেই বাতাসের মাঝে ছাদের এক কোণে বয়ে বসে গানের দুটো লাইন ধরছিল কি। কোন ফাঁকে এসে মিতালি সেটা ক্যামেরায় বন্দি করে ভাইকে পাঠিয়ে দেয়। বিষয়টা প্রিয়ান্তে আগোচরে করে মিতালি। মেয়েটা ওড়নাটা খুব আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে একদম গলা ছেড়ে আপন মনে গাইছে, ভালোবাসি আমি বারে বার, তোমারই ও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও আমি তো রব, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিনা দূরে রও, মনের কাছেও ছিলা, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। 17-12 মাথায় এসে থামলো তাসধীর, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে সোজা ঢুকলো কল লিস্টে। ব্লুটুথ দিয়ে সেভ করা নাম্বারটা ক্লিক করে কল লাগালো তৎক্ষণাৎ। এক হাতে ফোনে কান চেপে ধরে ওপাশে হাতখানা চুলগুলো ঠেলে পিছনের দিকে মিতালির সঙ্গে গল্প করছিল প্রিয়ান্তি। আগামীকাল মিতালি হসপিটালের মোহনীল চেক আপে যাবে। প্রিয়ান্তি যেতে পারবে না, কিন্তু সেটাতে জানতে এসেছিল। প্রিয়ান্তি আপাতত নিচে গেছে দুজনের জন্য কফি করে আনতে। মিতালির সামনে থাকা প্রিয়ান্তি ফোনটা বেজে উঠল, তখনই স্ক্রিনে নিরামিষ কমান্ডার নামটা দেখে কপালে ভাঁজ পড়ল মিতালি। ভালো করে চাইলে বুঝলো মানুষটা আর কেউ না, ওর ভাই। প্রিয়ান্তি এলো মিনিট খানেক বাদে, ফোনটা বেজে যাচ্ছে তখনও। একবার রিং হয়ে কেটে আবারও কল এসেছে। প্রিয়ান্তি যেতেই মিতালি বলল, হু 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 প্রিয়ান্তি, তোমার নিরামিষ কমান্ডার কল দিয়েছে, দেখো দু দণ্ড কথাবার্তা বলে তাকে একটু আমিষ করতে পারো কিনা। প্রিয়ান্তি স্তব্ধ হয়ে গেল। একটা মগ মিতালির দিকে তাক এগিয়ে দিতেই উঠে দাঁড়িয়ে সেটা হাতে নিল সে। মুচকি মুচকি হাসে একই এগিয়ে গায়। প্রিয়ান্তি বেচারি লজ্জা পড়লো বেশ, রিসিভ না করে দাঁড়িয়ে রইল ঠাই। মিতালি বলল, যাও কথা বলো। বাবা, আমাদের তো বছরে একবারও কল দেয় না, পাওয়া যায় না ভাইকে। আর এখানে তো দেখি কাহিনী অন্য কিছুই চলেছে। ওরকম কিছু না ভাবি, বুঝি বুঝি, দেখো কোনোদিন না এসে বাড়ির সামনে হাজির হয়। যাও কথা বলো, আমি গেলাম। দাঁড়ানো না মিতালি আর চলে গেল। মিতালি যেতেই ঘরে ঘড়ি তাড়াঘড়ি ফোনটা রিসিভ করে কানে তুলো প্রিয়ান্তি। প্রিয়ান্তি কিছু জিজ্ঞেস করার আগেই ওপাশ থেকে শুনতে পেল সরাসরি, হ্যাঁ আমিও সযত্নে রাখিলাম। আচমকাই এর একটি বাক্য খানিকটা ভ্রু কুঁচকে গেল প্রিয়ান্তি। কফির মগটা টেবিলে রেখে হতভম্বর মতো শুধালো, কি মানে রাখবেন? এই যে আপনি যেটা দিলেন, আজব কি দিলাম আপনাকে আমি? কি বলেছেন, কিসের কথা বলছেন? একটু আগে আপনি ভালোবাসেন আমায়, যা অপূর্ণ করলেন সেটাই সযত্নে রাখিলাম মিসেস। এখন শুধু দেখার পালা আমারটা, আপনি ঠিকভাবে সামলে যত্ন রাখতে পারেন কিনা। প্রিয়ান্তি মাথায় এখনো কিছু ঢোকেনি, বুঝতে পারছে না লোকটা কি উদ্দেশ্য করে কি বলেছে। অবুঝের মতো বলো, ভাই আমি আবার আপনাকে কখন কি দিলাম? কোনো পার্সেল তো পাঠায়নি। আর কিসের আপনারটা সযত্নে রাখাও কথা বলছেন? আপনি কি সোজা ভাষায় কথা বলতে পারেন না? সবকিছু কি পার্সেলের বক্সে ভর্তি করে পাঠাতে হয়? মিসেস সিদ্দিক চাইলে দূর থেকেও অনেক কিছু বুলিয়ে দেওয়া যায়। বাই দ্য ওয়ে, আপনার কাছ থেকে পাওয়ার পর এখন তো আমার দায়িত্ব বেড়ে গেল। প্রিয়াদি মুখ কুচকে বলল, দায়িত্ব বেড়ে গেল মানে? কিসের দায়িত্ব? তাজদির স্বরটা একদম খাদে নামলো। বলো ওভাবে যে আপনি আপনার সমস্তটা এক লহমায় আমার নামে লিখে দিলেন। আমি তো এখন বাধ্য হলাম আমার সমস্ত মন ধ্যান চিন্তার অস্তিত্বটা আপনার অধীনস্থ করে দিতে। আমি তো আপনার সবটুকু আপনার নামে জমা করে দিলাম। আপনি কিন্তু আমার সবটা আমার মতোই স্বপ্নে রাখিবেন। এবার এসে এক এক করে তার প্রতিটা ইঞ্চি আমি আপনার কাছ থেকে বুঝে নেব। একদম হিসাব কষে গলার কাছে বড় একটা দলা পাকিয়ে এলো প্রিয়ান্তীর। আটকে গেল কথারা। এতক্ষণেও লোকটার কথা বলার মাথা মুন্ডু বুঝলো না কিছুই। আপনি এত পেঁচিয়ে কথা বলছেন কেন বলুন তো? আমার কি বুঝে নেব আপনি? আমার তো নিজস্ব কোনো ধন সম্পদ নেই, সবটা ভাইয়ার।
ঠোঁটের কোণে বিষাদের এক চিরেতে কিটকুটে হাসি ফুটিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস আনলো তাসজির। খানিকটা বিরক্তিতে চিবিয়ে চিবিয়ে বলল, নিরামিষটা বোধহয় আমাকে শুধু শুধু বলা হয়। নিরামিষ তো আসলে আপনি নিজেই। একটা রোমান্টিক কথার সাবস্ট্যান্স বোঝার মতো ন্যূনতম সেন্স যার মাথায় নেই, সে নাকি আবার সত্যি নিয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করে। প্রিয়ান্তি ক্ষোভে এক প্রকার ফেটে পড়ল। কি বললেন? আমি নিরামিষ? আপনি জানেন আমার ডিপার্টমেন্টের সবাই আমাকে কবিতার রানী বলে ডাকে, আর আপনি আমাকে সাহিত্য জ্ঞান শেখাচ্ছেন? এত ঘুরিয়ে পেঁচিয়ে যাহাবার মার্কা ডায়লগ মারলে কি আর সাহিত্যের রূপ বোঝা যায় নাকি? সোজা বাংলায় বলতে পারেন না? সোজা বাংলায় বলতে সবাই বোঝে, কিন্তু যে জিনিসটা যত বেশি পেঁচানো আর গভীর, আর আসল তৃপ্তি তো সেখানেই। কবিতা তো অনেক পড়লে, কিন্তু লাইনের ভেতরে গভীর অর্থ ডিকোড করা আসল প্র্যাকটিক্যাল জ্ঞানটা যে আপনার এখনো একদমই শূন্য, তা তো হার না হে টের পাচ্ছি। টেবিলে রাখা কফির মগটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল প্রিয়ান্তি। গালের পাশটা এক লহমাই কেমন গরম হয়ে উঠল। মনে মনে বলল, নিজের পেঁচালো লাইনের ডাবল মিনিং পেঁচিয়ে কথা বলবে, আর আমি না বুঝলে দোষ আমার। ফাজিল একটা। তোতলাতে তোতলাতে মুখে বলল, আপনি আবার কি আবল তাবল ইঙ্গিত দিচ্ছেন? কিসের ডেকোর আর কিসের প্র্যাকটিক্যাল জ্ঞান? আমি আবার কি করলাম? দূর থেকেও যেভাবে উস্কানিমূলক সিগনেচার ট্রাফিক আপনি আমার লাইনে পাঠাচ্ছেন মিসেস, তাতে আমার এই কঠিন এনক্রিপ্ট সার্কিট হয়ে যাচ্ছে, যা সামলাতে এখন আমার মারাত্মক কসরত করতে হচ্ছে। আচ্ছা, আপনি কি জন্মগতই এমন, যেমন এই যে সাধারণ একটা কথা কেউ এমনভাবে বলতে যে মানুষ পারে বসে বসে সেটা নিয়ে ভাবতে থাকে? তাহলে কাজ হয়েছে কিসের? আপনাকে ভাবতে পেরেছি। প্রিয়ান্তির সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালো, মোটেও না নিশ্চিত। 100 ভাগ ঘুমানোর আগেই যদি আমার কথাগুলো একবারও মনে পড়ে। প্রিয়ান্তি তাড়াতাড়ি বলে উঠল, পারবে না। বাজি বাজি হারলেন? প্রিয়ান্তি একটু ভেবে বলো, হারলেন? আপনি যা চাইবেন তাই। তাজদিন মৃদু হেসে বলল, আর যদি আমি হারি, তাহলে আপনাকে একদিন পুরোটা সময় আমার কথা মতো চলতে হবে। এত বড় শর্ত ভয় পেলেন? তাজদিন নিজে স্বরে হেসে বলল, আপনার কাছে হারাতে আমার কোনো আপত্তি নেই মিসেস ব্রু ফার্মুল। ভোর 4টা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ম্যানগ্রোভ জঙ্গলের শেষ সীমানায় অবস্থান করেছে ওরা। নোনা বাতাসের শস্য শব্দ ছাড়া চারপাশে নিঝুম থমথমে। সমুদ্রের মাঝ পথে ভেড়ানো এই বিশাল স্পেশাল নেভাল শিপ থেকে নামানো 4টে ব্লুটুথ প্রুফ স্পোর্ট বোট নিঃশব্দে ভেসে এলো। চ্যালেঞ্জের গোপন খাতিরে তাজধীরে এক চোখে নাইট ভিশন ট্যাকটিক্যাল গগর, হাতে কাস্টমাইজ অ্যাক্রাইলস রাইফেল, মুখে এক পাশটায় কড়া ছায়া ঢাকা থাকলে ওর চিবুক আর নাকের কাটা দাগে ফুটে ইনপ্যাথি কঠিন কঠিন। যে মিশনটা 2 দিন আগে কৌশলগত কারণে তাজহি স্থগিত রেখে ফিরিয়ে গিয়েছিল, আজ ভোরের আলো ফোটার ঠিক আগেই সেটা সম্পন্ন করতে এসেছে তারা। ফাহিম আর অর্ণব নিজের ট্র্যাক ট্যাকটিক্যাল পজিশনে তৈরি। ফাহিম নিচু গলায় শুধালো, কমান্ডার, ওর ঠান্ডা মাথায় হিসাব নিকাশ কতটা নিখুঁত তা এই 3জনের চেয়েও ভালো আর কেউ জানে না। লোকটার ইনফরমারদের মধ্যে ব্ল্যাক শিপ আছে। এই মিশনের খবর হেডকোয়ার্টার বা কোস্টগার্ড কাউকে দেওয়া হয়নি। ইনফরমেশন লিড শুধু একজনের কাছেই ছিল। সারপ্রাইজ অ্যাটাক না হলেও এই আন্তর্জাতিক চোরাকারীদের কারবারিদের মূল সর্দারদেরকে জীবিত ধরা সম্ভব নয়। অর্ণব আর ফাহিম চমকে একে অপরের দিকে চাইলো। তাজদিদ যে এরকম বিচ্ছিন্ন গোপনীয়তা বজায় রেখে এত বড় একটা নেটওয়ার্ক একটা হ্যান্ডেল করেছিল তা ভাবাই যায় না। ঠিক তখনই মনোযোগের লাইনে ভেসে এলো আরেকটি পরিচিত কণ্ঠ, শিহেরদের রিপোর্টিং। আমি পৌঁছে গেছি। তাজদির বলল, পজিশন নির্ধারিত জায়গায় আছে, নির্দেশে অপেক্ষায়, ভালো প্ল্যান অনুযায়ী এগোবে, কোনো পরিবর্তন নেই। বলতে বলতে এক পলক হাত ঘড়ির দিকে চাইল তাজদির। সময় একদম পারফেক্ট। পরবর্তী প্রতিটা পদক্ষেপে কামান্ডার ছুটল সোনার সবাই। অর্ণব, তুই ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ ব্লক করবি। কোনো অবস্থাতে যেন ওদের 3টা স্পিডবোটে একটা ওখান থেকে বের হতে না পারে। ফাহিম, তুই সাউথ সাইডের ওয়ারহাউসে সায়েন্সের স্নাইপার নিয়ে পজিশন নে। আমার গ্রিন সিগনেচার ছাড়াও কোনো ওপেন ফায়ার হবে না। আর শেহরোজ, তুই আর আমি ফ্রন্ট গেট কভার করব। সর্দারকে আমার জ্যান্ত চাই। গট ইট? ইয়েস কমান্ডার, অ্যাকসেপ্ট। 3জন একযোগে নিচু গলায় সায় দিল। তাজদির পরিকল্পনা ছিল একদমই 6 কাটা দাবা চলের মতো।
ও জানত শত্রুপক্ষ ভাববে নেভি কেবল রুটিন তল্লাশি চালায়, কিন্তু তাজদির তার মূল আস্ত পালানোর ব্যাকআপ রুট দুটো আগের দিন নিজেই দূরদর্শনে বুদ্ধিমাত্রা দিয়ে মার্ক করে রেখেছিল। শত্রুকে ভুলে সিগনেচার দিতে ও সেই দিন মিশন হেড করেছিল, যাতে আন্তর্জাতিক পাচারকারী চক্র ভাবুক নেভি পিছনে হাঁটছে। ভোর 4:20 তাজধীরের হাত থেকে একটা নীরব ফ্লোয়ার গান আকাশের উঠতে মিশন শুরু হলো। ফাহিমের নিখুঁত স্পাইপিন মুহূর্তের মধ্যেই আস্তরণ বাইরে থাকা 4জন সশস্ত্র গার্ডকে মেজশলে করলো কোনো শব্দ ছাড়াই। অর্ণব ততক্ষণে ওদের পরানো স্পিডবোটগুলো ইঞ্জিন পিকট ও ইনস্ট্যান্ট চ্যানেলে পুরোপুরি সিল করে দিয়েছে নাও। শেহরজ মুখ তাজধীরের বরফ শীতল হুমকি পাওয়ার সাথে সাথেই ওয়ারহাউজের ভারী কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো তাজধীর আর শেহরজ। ভেতরে তখন হুলস্থুল পড়ে গেছে। পাচারকারী দলের মূল প্রধান, সে কুখ্যাত রেক স্ক্যাল, বাকিদের নিয়ে পৌঁছানো শিরুটুল দিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেহরজের ক্ষিপ্ত ক্যামব্যাক মুভমেন্ট আর স্পেশাল কিক মুহূর্তে 3জনের মাটিতে আছড়ে ফেল। প্রধান সর্দার রিভলভার উঁচিয়ে শেহরজের দিকে নিশানা করতে সর্বদা হাতের উপর পা চালিয়ে দিল তাজের। গেম ওভার। কয়েক মিনিট টান টান উত্তেজনার পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এলো। পালানোর শেষ চেষ্টাটুকু ব্যর্থ হলো একজন, দুজন, তারপর একে একে সবাই ধরা পড়লো। ফাহিম দ্রুত সামনে এসে নিশ্চিন্ত হয়ে বলল, সব টার্গেট কাস্টমাইজড। অর্ণব গম্ভীর শ্বাস ছেড়ে হেসে উঠল। ফাইনালি পরের 10 মিনিটের মধ্যে পুরো আস্তনা নেভি স্পেশাল কোর্সের কবজায়। কোটি টাকার অবৈধ চালান আটক, আর তার সাথে মূল অপরাধী সহ আন্তর্জাতিক গ্যাং হাতে নাতে গ্রেপ্তার। শেহজাদের হাতে থাকা রিভলভারকে লক করতে করতেই তাজধীরের দিকে চেয়ে এক চিরেতে গর্বিত হাসি দিল, বলল, তোর আগের দিনে ওই ব্যাকআউট করা চালান না থাকলেও আজকে এদের এই পজিশনের পাওয়া সম্ভব হতো না। তাজধীর ব্রিলিয়ান্ট প্ল্যান। ফাহিম আর অর্ণব এসে তাজধীরের কাঁধে চড়া দিল, সত্যি ভাই, তোর মাথায় খুলির ভেতরে যে কি পরিমাণ শয়তানি আর ঠান্ডা বুদ্ধি চলে তা একমাত্র বেচারা অপরাধীর হাড়ে হাড়ে টের পায়। তাজধীর ওই অ্যাসাউন্ট রাইফেলটার শোল্ডারে ঝুলিয়ে গগন কলাই খুলে পকেটে পড়ল। সাগরের বুকের ভেতর প্রথম আলোয় ফুটে শুরু করেছে। রক্তিম আলোয় আড্ডায় এসে পড়েছে তাজধীরের গম্ভীর সুগঠিত মুখে। সবাইকে বোতামগুলো তোলো, মিশন সাকসেসফুল। 10 মিনিটের মধ্যে বেইজিং রিপোর্ট পাঠায় মিশন শেষ। এত বড় একটা আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক হাতে নিখুঁত ছক কষে ধূলিসাৎ করে দেওয়ার পরও তাজধীরের চেহারাটা কোনো অতিরিক্ত উত্তেজনার ছাপ নেই, বরং ওর ফেসিয়াল এক্সপ্রেশনস দেখে মনে হচ্ছে ও প্রেস বাজার থেকে শাকসবজি কিনে বেইজিংয়ে ফিরেছে, এমনটাই ধারণা অর্ণবের। ভোর সকালে প্রয়োজনীয় রিপোর্টে জমা দিয়েই ওরা নিজেদের কোয়ার্টারে ফিরেছে। ওদের ধারণা বা নিয়মিত মিশন শেষে অর্ণব আর ফাহিম দুজনে তাজধীর এর কক্ষে আড্ডায় মরার উদ্দেশ্যে এগিয়ে যেতেই মুখের উপর ধূপ করে দরজা লাগিয়ে দিল তাজধীর। উপারন্তয় না পেরে দুজনে মিলে আশ্রয় নিল আপাতত শেহরজের কক্ষে। ও শেহরজে ফিরে এসেছে, তাই অর্ণব আর ফাহিম সোজা ঢুকে পড়লো তার রুমে। দরজা খুলে অর্ণব বলে, এই যে হারিয়ে যাওয়ার বীর পুরুষ অবশেষে নিজে গৃহে ফিরল। ফাহিম গিয়ে সোফায় দখল করে নিয়ে বলল, উফ, শরীরটাই একবারে ম্যাথ ম্যাথ করাচ্ছে। শেহরজ, তোর কফি মেকারটা কোথায় রে? শেহরজ উত্তর না দিয়ে উঠো আমাদের ছুটলো, আগে জামা কাপড় চেঞ্জ করে আয়। শরীর থেকে মাছের গন্ধ আসতে বলতে বলতে সোজা নিজের আলমারির সামনে গিয়ে দাঁড়ালো সে। টানে খুলো আলমারি দুটো পাল্লা, কিন্তু পাল্লা খোলা মাত্র তার তীক্ষ্ণ চোখ দুটো হঠাৎ কুঁচকে এলো। আলমারি গুছিয়ে রাখা টি শার্ট আর ক্যাজুয়াল শার্টগুলোর মাঝখানে স্পষ্ট আলগোছে হয়ে আছে কাপড়গুলো। কেমন যেন এলোমেলো, কেমন যেন খুঁজতে খুঁজতে জামা কাপড় চেক করলো শেহরজ। বেশ কয়েকটা কাপড় মিসিং ওর। এ যাত্রা শেহরজ কপাল কোঁচকায় মারাত্মকভাবে। কাব্যে আলমারির ভেতরে হাড়ে এক পাশ ওপাশ বেশ কয়েকটা চেক করলো। তোরা কেউ আমার অবর্তমানে এই রুমে এসেছিলি? আলহামদুলিল্লাহ। এত বড় অপবাদ! ফাজলামো ছেড়ে যা জিজ্ঞেস করি উত্তর দে অর্ণব। অর্ণব বলল, না ভাই, এতটাও বোকা নয় আমরা। আমাদের পাশার পিছনে 3 বার 24 ঘন্টা স্বয়ং গাব্বার সিং পাহারা থাকে। বাথরুমে যাওয়ার টাইম পায় না ঠিকঠাক। ফাইম চিহ্নিত বলো, কেন রে, কি হয়েছে? রুমে কিছু চুরি হয়ে গেছে নাকি? শেহরজের চর শক্ত করে বলল, আমার ব্ল্যাক টি শার্ট আর হুডিটা পাচ্ছি না। স্পষ্ট দেখা যাচ্ছে আলমারির কাপড়গুলো হাতানো হয়েছে। আমার এখান থেকে আরো অনেক কিছুই মিসিং। কথাটা শোনা মাত্রই অর্ণব সোফায় ঝট করে সোজা হয়ে বসলো। মুখে ভাবটা এমন করলো
যে পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনে ফেলেছে। কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যাপারটা আমি একদমই বুঝলাম না ভাই। কিসের মধ্যে কি? কিছুদিন পর পর তোর জামা কাপড় হারায়, আর কিছুদিন পর তাসদিনের জিনিসপত্র গায়েব হয়ে যায়। তোদের এই দামি জিনিসগুলো আসলে চুরি করে কে বলতো? কোনো চোরে তোদের এই দুই নেভি অফিসারের ওপরই বেশি পিরিতি উতলায় উঠেছে। ফাহিম হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলে, আরে ভাই, চোরও বোধহয় বোঝে কোয়ার্টারে কার কাপড়ের কালেকশন ভালো। অর্ণব এবার নিজের টি শার্টের হাত টেনে টুনে হাতাটা চিপতে বলে, সত্যি বলতে কি ভাই, আমার এখন নিজেদের খুব ছোট্ট মনে হচ্ছে। আমাদের কাপড় চোপড়গুলো কেমন পচা দেখতো। চোর তো দূর, কোনো ভিক্ষুকও মানাবার খাতিরে আমার রুম থেকে একজোড়া মোজাও চুরি করে না। খালি তোদের দুজনের আলমারি হাত হাত পাবে। আমাদের কপালে কি চোরের সান্নিধ্য নাই? শেহরোজ এমনিতেও স্বল্পভাষীও, তার উপর আসার পর থেকে কোনো একটা অজানা কারণেই মেজাজ বিগড়েছিল। অর্ণবের কথার চওড়া মেজাজটা আরো চওড়াও হয়ে উঠল ওর। আলমারির দরজা সশব্দে ধমক দিয়ে বন্ধ করে দিয়ে গর্জে উঠল, অর্ণব, তোকে বলিনি আমার সঙ্গে এমন বাচালতা করবি না? অর্ণব এইটুকু ভয় পেল না। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে শেহরোজের কাছে এগিয়ে এলো। ও যে চিহ্নিত একটা মুখ বানিয়ে বিচলিত কণ্ঠে আওড়ালো, রেগে যাচ্ছিস কেন ভাই? আমি তো চোরের সাইকোলজি বোঝার চেষ্টা করতাছি। আচ্ছা শোন, তোর আলমারি সব চেক করতাছি তো। তোর আন্ডারওয়্যারগুলো ঠিক আছে তো? নাকি ও হয়তো ভালোবাসার টানে ওইগুলাও টেনে নিয়ে গেছে? বেটা চোর, ভালোই এই রুম থেকে বের হবি, নাকি এখনো দুটোকে চ্যাং দোলাই করে কিক মেরে সোজা সাগরে নোনা পানিতে ফেলে দিয়ে আসবো? গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প ডেস্টিনির চলবে।